হ্যালো, ক্লিয়ার হচ্ছে না সাউন্ড? ওকে, ফাইন। ওকে, আমরা শুরু করে দিই। সময় আমাদের কম, ওটা শেষ করতে সময় লাগবে। অনেকে এসে গেছে আমাদের কাছ থেকে। গতকালকে আমরা অ্যাগারিকাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আসলে অ্যাগারিকাস মেন্টাল ডালনেসের কারণে এবং তার ইন্টেলিজেন্সি, এই জাতীয় যতগুলো মেডিসিন আছে তার মধ্যে একমাত্র অ্যাগারিকাস ইন্টেলিজেন্টের দিক থেকে সবচেয়ে ডাল। আমরা অ্যাগারিকাস নিয়ে এর আগেও আপনাদের সাথে শেয়ার করি না, অনেকেদের সাথে করেছিলাম। তো আজকের অ্যাগারিকাসটা একটু ব্যতিক্রম। তো মেনলি জাজমেন্টের ব্যাপারে তার প্রবলেম, মানে সে আসলে এক্সাক্ট জাজমেন্ট করতে পারে না তার ডালনেসের কারণে। কোথায় কতটুকু মানে এমপিসাইজ করা দরকার জীবনের, অসুস্থতার ধরন ধরে সেটাকে কী ধরনের মেজার নেওয়া দরকার, এই বিষয়গুলো অ্যাগারিকাস খুব দুর্বল। এই জন্য অ্যাগারিকাসের আচরণগুলো অনেকটা বাচ্চাদের মতো চাইল্ডিশ নেচার থাকে। বয়সের সাথে সাথে তার মধ্যে তার মেন্টাল ডেভেলপমেন্টটা সেভাবে হয় না। অনেক সময় দেখা যাবে যে খুব সিরিয়াস, আবার অনেক সময় মনে হবে যেন খুব বাচ্চা। পুরো আলোচনা যখন আমরা শেষ করব তখন আপনাদের কাছে এইগুলো প্রতিটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা এতটুকু বলতে পারি যে অ্যাগারিকাস ডে টু ডে লাইফে আমাদের প্র্যাকটিসে প্রচুর ইউজিংয়ের জায়গায় আছে। এরা কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না এবং রেসপন্সিবল পার্সনও না। এরা ডিউটি রেসপন্সিবিলিটিগুলোর ব্যাপারে তাদের খুব অমনোযোগ। খুব নর্মাল লাইফ মধ্যে মানে খুব ঝক্কি ঝামেলার থেকে সে নিজেকে দূরে রাখতে চায়, অনেকটা ফানি লাইফ লিড করতে চায়, জোকিং লাইফ। অ্যাগারিকাসকে দেখতে অনেকটা আপনার ল্যাকেসিসের মতো মনে হবে। অ্যাট এ গ্যালেন্স আপনি যদি একবার এক নজর দেখেন মনে হবে যেন ল্যাকেসিস। বাট ল্যাকেসিসের যেটা প্রবলেম আর অ্যাগারিকাসের অ্যাগারিকাসের যে প্রবলেম সেটা হলো যে অ্যাগারিকাসের পেশেন্টের মধ্যে তার আইকিউ এবং ইন্টেলিজেন্স দুটোই একদম ডাউন লেভেলে থাকে। আর ল্যাকেসিস যা কিছু করে সেটার মধ্যে একটা ইন্টেলিজেন্সই আপনি দেখতে পারবেন তার কাজে আচরণে। যদিও সে ফান মৌজ মাস্তি এটার মধ্যে থাকতে পছন্দ করে, কিন্তু সে একেবারেই লেভেল ব্রেক করে এবং ডাউন লেভেলে গিয়ে সেটা করে না। পুরো আলোচনাটাই আমরা সবাই আসুক, আমরা আর 2-1 মিনিট গ্রোস আলোচনা করে টু দ্য পয়েন্ট নিয়ে আলোচনা করব। অনেকেই অন দ্য ওয়েতে লাইনে আসতেছে ঢুকতেছে। এই যে বিষয়টা হলো যে এরকম যে একজন ব্যক্তি, এরকম আমাদের সমাজ ব্যবস্থা, একজন মানুষকে আপনি ভাবেন, একজন পার্সোনালিটি ধরে ভাবেন যে সেই ব্যক্তি যে কোনো বয়সের হতে পারে। বাচ্চা তো বাচ্চার মতোই থাকে, বয়স্ক লোকরাও দেখা যাবে চাইল্ডিশ নেশার থাকে। এদের মধ্যে আরেকটা বিষয় থাকে, অনেকটা দেখে মনে হবে খুব সাহসী মানুষ এবং সাহসিকতার কাজ করে, কিন্তু বোকা সাহসিকতা। এমন সব আচরণ করবে যেটার মধ্যে কোনো বুদ্ধিমত্তার পরিচয় থাকবে না, সেটার মধ্যে ইন্টেলেকচুয়াল লেভেলের কোনো বিষয় থাকবে না। সেটা একটা মানে ওই বয়সের ওই এজের একজন মানুষের কাছে এটা কখনোই আশা করা যায় না, কিন্তু সেই ধরনের কাজ অ্যাগারিকাস করে। আসলে অ্যাগারিকাস কীভাবে আমরা চিনব? আমাদের ক্লিনিকে, আমাদের চেম্বারে, আমাদের প্র্যাকটিস লাইফে, আমাদের ডে টু ডে প্র্যাকটিসিংয়ে, আমাদের সারাউন্ডিংয়ের পিপলদের কাছ থেকে আমরা কীভাবে অ্যাগারিকাসকে বের করে নিয়ে আসবো, সে বিষয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। প্রথমত এদের মধ্যে এক ধরনের লোকিয়াসিটি থাকে। লোকিয়াসিটিটা কেমন? লোকিয়াসিটিটা হলো সাবজেক্ট চেঞ্জ করে ফেলা দ্রুত। আপনি এই জায়গাটা আপনার কাছে একদম মনে হবে যে যেহেতু মানে খুব মনোযোগ এবং বুদ্ধিমত্তার সাথে যদি আপনি চেম্বারে না দেখেন, অনেক কেস হয়তো আমরা অ্যাগারিকাসের কেস এই লেগেসি দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখেন, একটা রুব্রিক আছে, ম্যাথমেটিকে এভাবে লিখে গেছে, বাট বাস্তবে দেখেন যে
বাস্তবে দেখেন যে ম্যাথমেটিকায় যখন একজন লেখক লিখেছে সেটাকে জাস্টিফাই করার জন্য অবশ্যই রেপার্টরিকে বেস করতে হবে। আবার রেপার্টরি বেসমেন্টটাকে আরও এলিভেট করে জানার জন্য ম্যাথমেটিকের হেল্প নিতে হবে। দুটো একটার সাথে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কাউকে ফেলে দিয়ে কাউকে বাদ দিয়ে চলা যাবে না। দেখেন এখানে লোকিয়াসিটির মধ্যে দুটো রুব্রিক আছে প্রমিনেন্ট, সেটা অ্যাগারিকাসের। সেটা হলো অ্যাগারিকাস চেঞ্জিং কুইক ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার। এটা সাবজেক্টের পরিবর্তন হয়, এর মধ্যে ল্যাকেসিসও আছে, সেও আছে। পরের রুব্রিক আছে এই লোকিয়াসিটি চেঞ্জিং কুইকলি ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার ইম্পর্ট্যান্ট ম্যাটার অ্যাবাউট। মানে কোনো একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে বলতেছে কি সিরিয়াস বিষয়, সেখানের মধ্যে হঠাৎ করে দেখা গেলো যে অন্য একটা ট্র্যাক এসে চলে গেল। অর্থাৎ এদের মধ্যে সিরিয়াসনেস বলতে যা বোঝায় কোনোটাই তার মধ্যে নেই। দেখেন পরের রুব্রিকের মধ্যেও ল্যাকেসিস আছে, আগের রুব্রিকের মধ্যে অ্যাগারিকাস ল্যাকেসিস দুজনেই আছে। এই জায়গার মধ্যে আমরা কনফিউশনে পড়ে যাব, এটি কি আসলে অ্যাগারিকাস না আসলে ল্যাকেসিস। এ পর্যন্ত পরের পার্টে আমরা এটাকে কনফার্ম করতে হবে এবং এটার সাথে আরও বেশি ক্রস ম্যাচিং করে আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হলো এরা খুব জোকিং করতে পছন্দ করে। সেখানেও আপনি দেখবেন যে অ্যাগারিকাসের সাথে আপনার কন্ট্রাডিক্ট হতেছে, যোগ করতে পছন্দ করে। দেখা গেলো যে আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলেন, কোথাও হয়তো একটা ট্যুরে গেলেন, 3-4 জন বন্ধুদের মধ্যে একটা জোকিং টেন্ডেন্সি থাকে অ্যাগারিকাসের মধ্যে। যদি জিজ্ঞেস করেন কী রান্না করছে আজকে, কালকে না পরশু দিন একজন বলতেছে যে বিরিয়ানি অমুক জায়গায় বিক্রি হতেছে, কাউয়ার বিরিয়ানি। এটা একটা জোকিং ব্যাপার, কাউয়ার দিয়ে তো আর বিরিয়ানি হয় না। মানে জাস্ট একটা এই ধরনের জোকিং, সব কিছুর মধ্যে একটা জোকিং থাকে, বাচ্চাদের মতো একটা আচরণ থাকে। এরা খুবই হ্যাপি থাকতে চায়, এনার্জেটিক থাকতে চায়। সবচেয়ে বড় কথা হলো এরা ফ্রিউলাস, সব কিছু নন সিরিয়াসলি নেয়, কোনো জিনিসকে সিরিয়াসলি নেয়। এটা কিন্তু ল্যাকেসিসের মধ্যে ফ্রিউলাসনেস আছে, তবে ল্যাকেসিসের ফ্রিউলাসনেস সবসময় থাকে না। কেন ল্যাকেসিসের ফ্রিউলাসনেসের পরের পার্টে গিয়ে আসে কুইক টু অ্যাক্ট। অর্থাৎ যতটুকু পর্যন্ত ল্যাকেসিস মনে করে যে এটা ফ্রিউলাস থাকা দরকার, ততটুকু সময় পর্যন্ত থাকে। ধীরে ধীরে যখন সিরিয়াস হওয়া দরকার তখন সে কুইকলি অ্যাকশন নেয়। এর মধ্যে কিন্তু ফ্রিউলাসটা আগাগোড়াই থাকে। মেধা কম এদের, অ্যাগারিকাসের মেধা কম, আইকিউ কম। এরা জেস্টিং ট্রিপেল উইথ এভরিথিং, সব কিছুকে একটা জোকিংভাবে নেয়। ল্যাকেসিসের মধ্যে কিন্তু সব জায়গায় সে জোকিং করে না, একটা লেভেল পর্যন্ত সে যোগ করে। যখন দেখে যে না এখানে সিরিয়াস হওয়া দরকার, সেখানে সে সিরিয়াস হবে। এটা মনে রাখতে হবে। যেমন আমি বলছি এই মেডিসিনটা ল্যাকেসিসের সাথে প্যারালাল চলে। যেমন খুব যারা এই সিস্টেম সম্বন্ধে ভালো ধারণা নাই, তারা অধিকাংশ সময় ল্যাকেসিস দিয়ে ছেড়ে দিচ্ছে পেশেন্টকে। পেশেন্ট হয়তো কিছু সিমিলিমাম হয়ে আরোগ্য হয়ে পেশেন্ট আবার ছেড়ে দিচ্ছে ডাক্তারকে। এই যে জেস্টিং যোগ, আমি যেটাকে আপনাকে বললাম, জেস্টিং ট্রিপেলস এভরিথিং, সব কিছুকে একটা ফান মাস্তির। এখানের মধ্যে কিন্তু 3টে মেডিসিন, অ্যাগারিকাস, ক্যামোমিলা এবং কোনিয়াম। এখানে কিন্তু ল্যাকেসিস নেই। ল্যাকেসিস এতটা ফান লেভেলে যায় না। তার মধ্যে একটা ইন্টেলিজেন্সি থাকার কারণে, ইন্টেলিজেন্ট হওয়ার কারণে সে সব যে পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে সামনে চলতে পারে। বাট এই অ্যাগারিকাসের ক্ষেত্রে সেটা সম্ভব না। আপনারা জানেন এটা মাশরুম থেকে এসেছে মেডিসিন। মাশরুম মানে হলো এই পরজীবী, প্যারাসাইট যেটাকে আমরা বলি। তো স্বাভাবিকভাবে প্যারাসাইট তো এনার্জি বেশি ব্যয় করার ক্ষমতা নেই। ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন কী পরিমাণ সে মানে অন্যের উপর ডিপেন্ড করে। এই যে জেস্টিং যোগ জেস্টিং ট্রিপেলস উইথ এভরিথিং, 3 মেডিসিনের মধ্যে অ্যাগারিকাস আছে। সব জিনিসের সে এই যে তাকে একটা সিরিয়াস কথা বলতেছেন, সেখানে সে হাসি তামসা করে দিচ্ছে। কিছু একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতেছেন, সেই কথাটা খুব সিরিয়াস, এটাকে অনেক গভীরভাবে নিয়ে অনেকের মনে হয় আপনার নেটের মনে ডিস্টার্ব, দ্রুত ঢুকতেছে, বেরিয়ে যাচ্ছে। কি সমস্যাটা কোথায় হচ্ছে? যারা আমাদের পুরনো লোক তারাও দেখি ফ্লাকচুয়েট করতেছে বারবার, হয়তো নেটের কোথাও সমস্যা। রাতে অনেক রাত তো অনেক জায়গায় হয়তো ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে। যাই, তাহলে আমরা কি দেখলাম যে একটা লাফিং, জোকিং, ফানিং টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। সব কিছুকে তারা ফান ওয়েতে নেয়। যেমন মনে করেন যে
বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেছে, বয়স্ক লোক, মিডিল এজ, সবাইকে চলো পানিতে নামি, পানিতে নেমে আনন্দ করি, নেমে গেল পানিতে গিয়ে আপনার লাফালাফি, অস্থিরতা সে করতেছে। একটা যখন মনে করেন যে অনেকে এই যে পানিতে নেমে সাঁতার কাটা বা সেখানে সে আপনার আনন্দ করা, এখন মনে করেন আপনি নদী, অনেক সময় দেখা যাবে যে নদীর পানি অথবা নদীতে গিয়ে নামার গোসল করার জন্য হয়তো কোনো একটা পিকনিকে গেলেন, কোনো অনুষ্ঠানে গেলেন, এখানে যদি আপনি ফান করে নদীতে নামতে চান তাহলে সেখানে কিন্তু বিপত্তি। এবং অনেকে ফান করে কী হয়, পরবর্তীতে তাদের লাশ অনেক দূরে গিয়ে পাওয়া যায়, নদীর পানিতে তারা হারিয়ে যায়। এখানে যে জিনিসটা আপনারা দেখবেন যে এদের মধ্যে একটা ফুলিশনেস থাকে, অডাসিটি থাকে, বোল্ডনেস থাকে, ফ্রিউলাস, এই 4টা ওয়ার্ড সবগুলো রুব্রিকের মধ্যে আসে। এগুলো বেসিক ক্যারেক্টার তার। 1 নম্বর হলো ফুলিশনেস, একটা বোকা সাহসিকতা, এর সাথে বোল্ডনেস লাগিয়ে দেন। ফেয়ারলেস, সবচেয়ে ফেয়ারলেস মেডিসিন যে কটা আছে তার মধ্যে অ্যাগারিক অ্যাসিড, অথচ বুদ্ধিমান না আসে। সাধারণত সাহসী লোকের মধ্যে অনেক বুদ্ধি থাকে, এটা বুদ্ধি ইন্টেলিজেন্ট না হলে সাহসী হওয়া যায় না, কিন্তু এ ব্যতিক্রম, ফেয়ারলেসের মধ্যে আছে কিন্তু এর মধ্যে থাকে পুলিশনেস থাকে, এবং অডাসিটি, দুঃসাহসিকতা, স্রোতের উল্টা দিকে চড়ার প্রবণতা তার মধ্যে আছে, এবং বোল্ডনেস, অনেক বেশি দৃঢ়তা, সাহসিকতা তার মধ্যে দেখায়, এবং ফ্রিউলাসনেস, সব কিছুকে নন সিরিয়াস। আবার নদীর পানিতে নেমে গেল সাঁতার কাটতে, অথচ সে সাঁতারে এক্সপার্ট না, তার অবস্থা কী হবে? এই ধরনের বোল্ডনেস দেখা মানে রিস্ক, এবং অন্যদেরকেও সে উৎসাহিত করে, আসো, আরে কী হবে, একদিন নামলে কী হবে, কত আমরা সবাই মিলে থাকলে নদী আমাদের কী করবে, এই জাতীয় জিনিসগুলো করতে গিয়ে এরা অ্যাক্সিডেন্টে পড়ে যায়। এদের মধ্যে পরিস্থিতি কতটুকু তার ফেভারে, হয়তো দেখা গেলো যে উপর থেকে এই দেখবেন যে নিচে স্রোতের পানি চলতেছে, অনেক ভালো সাঁতার জানে, এখন আপনি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়তেছে, এরকম অনেক অ্যাক্সিডেন্ট ঘটে দেখবেন যে গ্রামগঞ্জে, সেটাকে আর পাওয়াই যায় না, অথবা দেখা গেলো পানির নিচে ডুবে গেছে, কেন যতটা আপনি যত উপর থেকে আপনি লাভ দেবেন ততটা গভীরে চলে যাবে। সে সময় যদি সে ব্যালেন্স না রাখতে পারে তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের বোল্ডনেস তাদের মধ্যে থাকে, কিন্তু সেটা একটা বোকাপূর্ণ কাজ। অন্যদের কাছে এটা মনে হবে যে না, এই ব্যক্তি যে কাজটা করেছে সেটা নিঃসন্দেহে কখনোই বুদ্ধিমত্তার সাথে পরিচয় দেয়নি, এবং এই বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি বলেই যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখেন পরের রুব্রিক আছে রানস অ্যাবাউট, মানে আমি আপনাকে বলছি যে আমরা প্রত্যেকটা রুব্রিক, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউজ করা যাবে বর্তমান এই সময়। অনেক ক্যারেক্টার আছে, অনেক মেডিসিন এগুলো ইউজের জায়গা না, এগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কিন্তু অ্যাগারিক যেমন একটা মেডিসিন যেটার সবগুলো প্রেসক্রাইবিং রুব্রিক, প্রায় প্রেসক্রাইবিং রুব্রিক, আন্ডারস্ট্যান্ডিং রুব্রিকের সংখ্যা খুব কম। তাহলে আমরা কী বলতেছিলাম যে এরা কি করে, একটু সময় নিয়ে আমি আলোচনা করব যাতে আপনাদের ধৈর্য ছুটি না ঘটে, আর মাঝে মাঝে আমি দেখে আলোচনা করব, ব্যাপারটা দেখব। রানস অ্যাবাউট ডেঞ্জারাস প্লেস, ইন মোস্ট ডেঞ্জারাস প্লেস রান অ্যাবাউট সিঙ্গেল অ্যাগারিকাস, মানে পুরো আপনার 4000 মেডিসিন, 2000 মেডিসিন, 1000 মেডিসিন, 500 মেডিসিন, 100 মেডিসিন, 30 মেডিসিন, যত মেডিসিন আপনি ইউজ করেন তার মধ্যে আর কেউ নেই। ডেঞ্জারাস মানে কি, আপনি ডেঞ্জার শব্দ কিন্তু সাধারণ বিষয় না। আপনি গ্রামগঞ্জে দেখবেন যখন এই যে বিরাট বিদ্যুতের 440 লাইন যখন উপর দিয়ে যায়, জমির মধ্যে লেখা থাকে আপনার, এটাকে কী বলে, ট্রান্সমিটার লাগানো থাকে, ওখানে মধ্যে লেখা থাকে ডেঞ্জার, মানে এটা এমন একটা জিনিস যে এইখানে যদি আপনি অসতর্কতা, অমনোযোগী হন তাহলে এখানে আপনার রিস্ক 100% রিস্ক। তো দেখেন রানস অ্যাবাউট ডেঞ্জারাস প্লেস ইজ মোস্ট ডেঞ্জারাস প্লেস, মানে মোস্ট, এখানে একটা অ্যাডজেক্টিভ অ্যাড করা হয়েছে, সুপার ডিগ্রি ইউজ করা হয়েছে, যে এটা ডেঞ্জারাস প্লেসের দিকে সে ধাবিত হচ্ছে, রানস করতেছে, সে হেঁটে ওয়াকিং বলে না, রানস করতেছে, মানে তার গতিটা অনেক বেশি, কিন্তু এই যে সে রান করতেছে এটার কোনো চিন্তাভাবনা তার মধ্যে নেই। অর্থাৎ যখন মনে করেন যে একটা বাতি, আগের দিনে কুপি বাতি জ্বালিয়ে রাখা হতো, সেখানে কী হতো, অন্ধকারের মধ্যে কুপি বাতি জ্বালালে ছোটো পোকা এসে কুপি বাতির মধ্যে, আগুনের মধ্যে চাপ দিয়ে তারা মারা যেত। ঠিক ওয়ান কাইন্ড অফ
এদেরকে আপনি কি বুদ্ধিমান বলবেন? নিঃসন্দেহে না। সব পোকা কিন্তু ছোটো ছোটো পোকা, যেগুলো আপনার তার যারা এই কুপিতে যায় মনে করেন যে মানে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, এরা কিন্তু বড় পোকা কিন্তু ওখানের মধ্যে আসে না, ছোটো ছোটো পোকা। অর্থাৎ এই জাতীয় একটা ডেঞ্জারাস কন্ডিশন, একটা ডেঞ্জারাস প্লেস, অবস্থান সম্বন্ধে তার আইকিউ এত দুর্বল থাকে সেটাকে সে মেজার করতে পারে না, যার কারণে পরিস্থিতি তার ডিসপেয়ারে চলে যায়। এরা এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে। পরের পার্টে আসি, ফ্রিভুলাস রেসপন্সিবিলিটি অ্যাভারশন। ফ্রিভুলাস নিয়ে এর আগে আমরা আলোচনা করছি, টেক এভরিথিং নন সিরিয়াসলি। সব কিছু সে যে জায়গায় সিরিয়াস হওয়া দরকার সেখানে নন সিরিয়াস, এবং রেসপন্সিবিলিটি অ্যাভারশন, এদের মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নেই। কিন্তু আপনি যদি ইয়েতে যান, ল্যাকেসিসের মধ্যে যান, ল্যাকেসিসের মধ্যে রেসপন্সিবল পারসন, সে যতই মাস্তি করুক অন্যকে কষ্ট দিয়ে করবে না। এবং যেমন মনে করেন যে পরিবারের রেসপন্সিবিলিটি অ্যাভারশনটা, এর মধ্যে ল্যাকেসিস নাই, রেসপন্সিবল পারসন ল্যাকেসিস। সেই মোজ মাস্তি করে, ফান করে, জেস্টিং করে, জোক করে, কিন্তু সময় মতো সে আবার টেক কেয়ারও করে। যেমন মা অসুস্থ হয়েছে, বাচ্চা মায়ের সেবা নিবে। এবং কেয়ারফুল অফ ফ্যামিলি, কেয়ারফুল অফ রিলেটিভ, অর্থাৎ রিলেটিভের সাথে তার একটা সংস্রব থাকে। আমরা কিন্তু ল্যাকেসিসকে ম্যাথমেটিক্যাল যেভাবে পড়ি একটা নেগেটিভ পড়ি, কিন্তু আসলে ল্যাকেসিস অতটা নেগেটিভ না। ল্যাকেসিসের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, এবং এরা অনেক পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ল্যাকেসিস, যেই ভূমিকার জন্য অনেক ক্ষেত্রে তারা প্রসিদ্ধ হয়ে যায়। তার কিছু নেগেটিভ কোয়ালিটি আছে, তার মধ্যে পজিটিভ কোয়ালিটির সংখ্যায় বেশি। এনার্জেটিক মানুষ, ভিভাসিয়াস লোক, এবং এদের যে কোনো পরিবেশকে, যে কোনো পরিস্থিতিকে তারা সামাল দিতে পারে। বাই বোন এরা অ্যাট্রাকটিভ, পরিস্থিতি তাদের ফেভারে নিয়ে আসার ক্ষমতা তাদের মধ্যে আছে। তো এই যে রেসপন্সিবিলিটি অ্যাভারশনটা, এটা অ্যাগারিকাসের মধ্যে আছে। অ্যাগারিকাস ফ্যামিলি দায়িত্ব আগাগোড়া একরকম থাকে, কিছু মানুষের মধ্যে চেঞ্জ আসে। ছোটোবেলায় থাকে, যেমন আমাদের মায়াজমেটিকে অনেকে চিকিৎসা করে দেখি, ওরা বলে, ওদের শুনি, ওরা বলে যে ছোটোবেলায় যদি এটা থাকে বড় হওয়ার পর পরিবর্তন হলে এই মায়াজম হবে। যাক, আমরা যেহেতু মায়াজম নিয়ে ভাবনা চিন্তা করি না, ওই প্রসঙ্গ বাদ। এদের মধ্যে পরিবর্তন হয় না, বয়সের সাথে সাথে যে চেঞ্জ, এরা সারা জীবন চাইল্ডিশ হয়ে যায়, চাইল্ডিশ হয়ে যায়। এদের নেচারে, চলনে, বলনে, আচরণের মধ্যে একটা চাইল্ডিশ থাকে। এবং পরিবারের রেসপন্সিবিলিটি, তাই বলে কি বিয়ে শাদী করবে না, সংসার করবে, কিন্তু রেসপন্সিবিলিটি বলতে যা বোঝায় ডায়েট, সেটাই পুরোটাই অ্যাভারশন। ঠিক আছে, ডেঞ্জার বোঝে না। সোজা কথা হলো যে ডেঞ্জার কোন জিনিসটা, ডেঞ্জার ভয়ঙ্কর, ক্ষতিকর, এবং যেখানে ডেঞ্জার মানে হলো লাইক এ ডেথ। ডেঞ্জার শব্দের অর্থ কিন্তু কোনো রকম ইনজুরি না, হার্ম না, বা না, ডাইরেক্ট ডেথ। এর অপোজিটে ডেথ বসে আছে, কিন্তু এই জিনিসটা সে কোনোভাবেই বোঝে না। আপনাকে যদি কেউ বলা হয় যে, আমি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিছুক্ষণ একটু পরে আমি এক্সাম্পল দিচ্ছি, যে এইটা ডেঞ্জার, একটা মানুষের আইকিউতে এটা নর্মালি চলে আসে, এই জিনিসগুলো ডেঞ্জার, আমরা কিন্তু ওগুলো করি না। ছোটো বাচ্চা দেখবেন যে তারা কি করতেছে, এই 4-5 বছরের বাচ্চা, ঠিক অ্যাগারিকাসের বাচ্চা হলে সে এই সুইচ বোর্ডের ভিতরে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, অথচ অন্য বাচ্চা কিন্তু এটা করবে না। এটা এই জিনিসগুলো তাদেরকে একবার অন্য বাচ্চাকে বলে দেওয়া হচ্ছে, সেটা সে করবে। অর্থাৎ যে জিনিসগুলো ডেঞ্জারাস, সেই জিনিসগুলো, কাজগুলো সে করবে, ইচ্ছাকৃতভাবে করবে তা না, তার আইকিউতে এটা বুঝতে, সে এটাকে মেজার করতে পারে না যে এটা কতটা ডেঞ্জার, সে এটা নর্মালি জেস্টিং জোক হিসাবে নিতে থাকে। পরের পার্টে আসি, টেমারিটি, মেন্টাল ওয়ার্ক করে না। সবচেয়ে মজার কথা হলো এই জায়গায়, এরা মেন্টাল ওয়ার্ক করতে পারে না। ফিজিক্যালি কিন্তু এরা খুব, যে জেস্টিং জোকিং করে তার তো ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যালি সে লাফালাফি, দৌড়াদৌড়ি, নদীতে পানিতে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা, বন্ধুদের সাথে আপনার জোকিং করা, গাছের উপরে উঠে আম পাড়া, নিচে ঝাঁপ দিয়ে পড়ে হাত পা ভাঙা, এগুলো সবাই সে করতে পারে। কিন্তু মেন্টাল ওয়ার্ক কোথায় কোথায় লাগে? প্রথম কথা হলো যে একটা স্টুডেন্টের তার জীবনের শুরুতে মেন্টাল ওয়ার্ক শুরু হয় তার স্টাডি থেকে। এরা সবচেয়ে স্টাডিতে দুর্বল হয়, এবং আমাদের যতগুলো মেডিসিন আছে তার মধ্যে সবগুলোর মধ্যে যাদের এও আছে তাদের সাথে। এরা লেখাপড়ার মধ্যে কনসেন্ট্রেট করতে হয়, ব্রেনকে কাজে লাগাতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, অ্যানালিটিক করতে হয়, এইসব কাজের মধ্যে এরা নাই। এই জন্য দেখা যাবে যে এদের ক্লাসে ফেল করে, টিচারের কাছে বকা খায়, তাদের রেজাল্ট খারাপ হয়, তাদের এই স্কিলনেস দুর্বল হয়, সব কিছু মিলে। এবং
একটা বিশাল একটা গ্রুপ অটিস্টিক চাইল্ড হিসেবে এরা জন্মগ্রহণ করে। এখন অটিস্টিক চাইল্ড বলতে আমরা কী বোঝাচ্ছি? অটিস্টিক চাইল্ড বলতে হচ্ছে যে এদেরকে পরিবারেরগুলো দেখতেছে যে সব ঠিকঠাক আছে, খাওয়ার দাওয়ার আছে, গ্রোথ সব ঠিক আছে, কিন্তু এই জায়গাতে গিয়ে এরা দুর্বল। দেখা গেলো যে যেভাবে ব্রেনের ম্যাচিউরিটি আসা দরকার, রুব্রিক আকার আমি আস্তে আস্তে বলবো। প্রথম আমি ফিলটা বলে দিচ্ছি, শেষে যদি রুব্রিক বলতে নাও পাই টাইমের কারণে ফিলটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে গেল। মেন্টাল ওয়ার্ক করে না, বিজনেস অ্যাভারশন টু। বিজনেস মানে কি? হোয়াট ইজ দ্য বিজনেস? আমি বহুবার বলছি, অনেক নতুন নতুন লোকজন প্রতি ক্লাসে আসে, এটা একটা টেকনিক্যাল প্রবলেম, এই জন্য বারবার রিপিট করা লাগে। বিজনেস প্রত্যেক ব্যক্তির জন্য বিজনেস আলাদা। বিজনেস অর্থ হলো যে টাকা ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন পাওয়া, এটাকে বিজনেস বলে না। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, একটা বিজনেসের একটা অংশ। যে কাজ যে করে, যেটা যার পেশা, সেটা হলো তার বিজনেস। একটা বাচ্চার জন্য বিজনেস হলো কি? সে স্টাডি করবে, তার পিছনে যে ইনভেস্ট করতেছে বাবা মা, তার বিনিময়ে সে কী করবে? ভালো রেজাল্ট করবে, লেখাপড়া করবে, পাস করবে, ধীরে ধীরে তার প্রমোশন হবে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাবে। এরা বিজনেসের প্রতি মনোযোগ দিতে পারে না, অর্থাৎ তার যে কাজ, এটার প্রতি তাদের অবহেলা। তারা দ্রুত ক্লান্ত হয়ে যায় মেন্টাল ওয়ার্ক করতে গিয়ে। এরা যখন মেন্টাল ওয়ার্ক করতে যায় দ্রুত ক্লান্ত হয়ে যায়, অথচ ফিজিক্যালি তারা বলা ফিজিক্যালি আনন্দ করতেছে। অ্যাক্টিভিটি, ফান অ্যাক্টিভিটি, দেখি কী রুব্রিক আছে অ্যাক্টিভিটি ফানের মধ্যে। রুব্রিক দেখে দেখে বলতে গেলে একটু সময় লাগবে, কিছু করার নেই। তাহলে আপনাদের জন্য এখন লিখতে না পারলেও রেকর্ডিংটা থাকলে পরবর্তীতে আপনারা শুনে শুনে রুব্রিকগুলো মিলিয়ে নিতে পারবেন। রুব্রিকগুলোর সাথে সাথে আলোচনাটা একটা এস্টাবলিশড কন্ডিশনে যারা নিয়ে যেতে পারবেন, তাদের এটা ভুলার সম্ভাবনা কম এবং ইউজিংয়ের ক্ষমতা বেড়ে যাবে। আপনি অ্যাক্টিভিটি ডিজার অ্যাক্টিভিটির মধ্যে আছে, হ্যাঁ, টোটাল অ্যাক্টিভিটি ডিজার অ্যাক্টিভিটির মধ্যে আছে, ফানের মধ্যে, ওখানে কোনো ফান শব্দ নাই, ফান অন্য জায়গায় আছে। চেঞ্জ অ্যাভারশন, আমরা কেলি কার্ভের সময় আপনাদেরকে বলেছিলাম যে এটা চেঞ্জ করতে পারে না। চেঞ্জ যে মানুষগুলোর মধ্যে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয় না। যেমন টিউবারকুলিনাম দ্রুত চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করতে তারা অভ্যস্ত, চেঞ্জিংয়ে তাদের জীবনে শান্তি আসে। তারা এই যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে পারে ততক্ষণ পর্যন্ত তারা সুস্থ থাকে। যখনই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে হয় তাদেরকে, অ্যাডাপ্ট মানে হলো চেঞ্জ, তো তার সারাউন্ডিং তাকে মেনে নেবে না, তার ফ্যামিলি তার মেনে নেবে না, আইপিআর তার এটা এই চেঞ্জ মেনে নেবে না, তখন সে অ্যাডাপ্ট করা শুরু করে, অথবা ডোমিনেট করে তার চেঞ্জকে আটকে দেওয়া, তখনই সে সিক হয়ে যায়। কেন আপনারা জানেন যে টিউবারকুলোসিসের প্রধান কারণ হলো সাফোকেশন। এটার উপরে গবেষণা করা হয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং গরিব শ্রেণীর মানুষ যারা স্লাম এরিয়াতে বসবাস করে, যেখানে কনজাস্টেড এরিয়া, যেখানে ড্রেনিং সিস্টেম, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের খুবই উপযোগিতা তারা পায় না, সেই সব অঞ্চলে টিউবারকুলোসিস সেই সকল ব্যক্তিদের মধ্যে বেশি হয়। কেন? সাফোকেশন, প্রত্যেকটা দিন তারা স্ট্রাগল করছে, সাফোকেশন মানে স্ট্রাগল করতেছে। কিসের জন্য? তাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো প্রয়োজন এগুলো তারা পাচ্ছে না। একটা সময় গিয়ে তাদের মধ্যে টিউবারকুলোসিস হয়। এর ব্যতিক্রম হতে পারে, ধনী মানুষের মধ্যে হতে পারে, সেটা কম। তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে এটা বেশি দেখা যায়, যেখানে মানুষ অনেক বেশি স্ট্রাগল করে। কী লিখেছেন আপনি? কিছুই বুঝিনি, বাংলা লেখা তো বোঝা যায় না, কষ্ট করে পড়তে হয়। যাই, তাহলে কোথায় ছিলাম জানি আমরা? যে মেন্টাল ওয়ার্ক, তারা মেন্টাল ওয়ার্ক করতে, অথচ ফিজিক্যাল ওয়ার্ক করতে তারা খুব অভ্যস্ত। মেন্টাল এক্সারশন ইম্পসিবল। দেখেন রুব্রিকের মধ্যে চলে যান, প্রত্যেকটা যা আমি কথা বলতেছি এগুলো কোনোটাই বানানো না, আমার নিজস্ব বানানো, বা আমি মানে বস্তা বস্তা কিছু জিনিস আপনাদের কাছে তুলে দিচ্ছি এরকম কিচ্ছু না। এগুলো প্রতিটি কথা শক্তিশালী, মূল্যবান, এবং প্রতিটি আমাদের স্টলওয়ার্ডরা, আমাদের যারা পূজনীয় এবং যাদেরকে আমরা স্মরণ করি, যাদের হোমিওপ্যাথির জন্য যারা আমাদেরকে গাইডলাইন করছে, এদের কথা। এরা প্রুভ করতে গিয়ে এই মেডিসিনগুলোর এই লক্ষণগুলো বিভিন্নভাবে প্রকাশ করেছে। হয়তো আমি বলতেছি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিন্তু এগুলো মেন্টাল এক্সারশন, অ্যাগ্রাভেশন, ইম্পসিবল, কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি ওয়ার্ক, দুটো মেডিসিন, আর্নিকা এবং অ্যাগারিকাস। কত ব্রিলিয়ান্ট কথা এখানে লিখেছে দেখেন। ইম্পসিবল মেন্টাল এক্সারশন, কন্টিনিউয়াস অ্যাক্টিভ ওয়ার্কিস, অ্যাক্টিভ ওয়ার্কের মধ্যে অ্যাক্টিভ থাকে, ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যালি সে অ্যাক্টিভ থাকে, কিন্তু বাট যখন এই দিমাগের কাজ আসে তখন সে ইম্পসিবল, তার দ্বারা ইম্পসিবল। তাহলে ভাববেন কোন শ্রেণীর মানুষগুলো এর সাথে, এই রুব্রিকের সাথে কোথায় কোথায় ব্যাখ্যা আসতে পারে। রাইটিংয়ে ব্যাখ্যা পাবেন, রিডিংয়ে ব্যাখ্যা পাবেন, এবার স্টাডিতে ব্যাখ্যা। এই আপনি একটা রুব্রিক সহজে আপনাদের বোঝানোর জন্য বলি,
এই প্রতিটা রুব্রিকের আরেকটা রুব্রিকের সাথে ইন্টারলিঙ্ক করে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ রাইটিং অবশ্যই দুর্বল লেখা আছে, ওখানে রুব্রিক এসে গেছে, রিডিংয়ের মধ্যে এসে গেছে, স্টাডির মধ্যে এসে গেছে, তাহলে আপনি কী করবেন? এটাকে আপনি একেবারে স্ট্রংলি এটাকে ধরে ফেলবেন যে না, এই রুব্রিকের গুরুত্ব অনেক বেশি, এই রুব্রিকের কি, এই রুব্রিকের মানে প্রয়োজনীয়তা আমাদের প্র্যাকটিস লাইফে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দুটো মেডিসিন, মেন্টাল এক্সারশন অ্যান্ড অ্যাগ্রাভেশন ইম্পসিবল, কন্টিনিউয়াস অ্যাক্টিভ ওয়ার্ক ইজ, এই কাজের মধ্যে সে অ্যাক্টিভ থাকে কন্টিনিউয়াস, কিন্তু মেন্টাল এক্সারশন তার দ্বারা কোনোভাবে করা সম্ভব না। ঠিক আছে, যারা মেডিকেল আমাদের হোমিওপ্যাথি লাইনের বাইরের লোক বা রেপার্টরি মানে ব্যবহার করে না, তারা কিন্তু আমাদের এই আলোচনা বুঝতে পারবেন না, এবং আলোচনা মনে হবে যেন একটু ব্যাকআপ পাবে। আর নন মেডিকেল লোকরা তো আসলে এটা বোঝার সম্ভব না, একমাত্র যারা মেডিকেল হোমিওপ্যাথি লাইনের লোক তারাই এইসব আলোচনা শোনা উচিত, থাকা উচিত। আর যারা রেপার্টরি ব্যবহার করেন না তাদেরকেও ব্যবহার করার ইচ্ছা জাগাতে হবে, তাহলে আপনি থাকবেন। আর যদি মনে করেন যে না আমি যে জায়গায় আছি সেই জায়গায়, তাহলে এই আলোচনা আপনার কোনো কাজে দেবে না। আপনি হয়তো মনে করেন আমি ব্যবহার করি না, ঠিক আছে, এখন থেকে আমি শুনে রেপার্টরি দেখে এক্সপার্ট হয়ে যাবো, তাহলে সম্ভব। আর যদি মনে করেন যে না আমি কসম খেয়েছি আমি খালি ম্যাথমেটিকে পড়ে ডাক্তারি করবো, রেপার্টরি আমার দরকার নেই, আর আমি শিখতে চাইব না, তাহলে কিন্তু এই আলোচনা আপনার কোনো কাজে নেবে না। নন মেডিকেল লোক এবং যারা এখানে এই আলোচনা শুনবেন কিন্তু রেপার্টরির সাথে তাদের কোনো সম্পৃক্ততা অর্জন করতে চান না, আমি বলি জানেন না, এটা ভুলের কিছু না, আজকে জানেন না কালকে জানবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সম্পৃক্ত হতে চান না, তাদের জন্য এই আলোচনা কোনো কাজে দেবে না। ওকে, অনেক নন মেডিকেল লোক ঢুকে যায় তো তার জন্য বলছি আর কি। লেখাপড়ায় দুর্বল, মেমোরি উইক অফ মেমোরি, চলে যান আপনি মেমোরিতে, দেখেন ওরা রেপার্টরিতে রুব্রিক দিয়ে পড়ে রেখেছে ওরা। মেমোরি উইকনেস অফ মেমোরি চিলড্রেন ইন ডান হোয়াট হি হ্যাজ এক্সপ্রেস ওয়ান শেল হেয়ার ফর হোয়াট হি হ্যাজ, যা কিছু শুনে সব ভুলে যায়, মেমোরি রাখতে পারে না। পার্সন ফর থট হোয়াট হি জাস্ট ওয়ার্ড, শব্দ কথা এসবই তার মেমোরি উইকনেসের একটা বড় একটা জায়গা সে দখল করে আছে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল কাজে কিন্তু সে ক্লান্ত মোটেও হয় না, লেখাপড়া মুখস্থ করা করতে পারে না, জাজমেন্ট করতে পারে না। প্রত্যেকটা আপনার এই ইন্টেলিজেন্সের আরেকটা জায়গা হলো জাজমেন্ট করা। সবাই আপনি যে কোনো জিনিসের গভীরতা বোঝা, এই যে সে জেস্টিং যোগ করে বোল্ডনেসের একটা জায়গা দেখায়, দেখেন বোল্ডনেসটা দেখলে আপনার কাছে মনে হবে যেন খুব সাহসী একজন মানুষ, সাহসী মানুষ মানে এলো বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষ হলো ইন্টেলিজেন্ট হবে, কিন্তু ওখানে কিছু আসলে সে যে সাহসিকতা দেখে এটা হলো বোকা সাহসিকতা, এই জাজমেন্ট করার ক্ষমতা তার মধ্যে নেই। এই যে কত গভীর পানি, এই পানিতে ঝাঁপ দিলে আমার কী হবে এটা সে মনে করে, এটাতে ঝাঁপ দিলে আনন্দ, এখানে গিয়ে যে সে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য দেখবেন এরা জাজমেন্ট করতে পারে না, আমরা বলছি ইনঅ্যাকুরেট জাজমেন্ট উইথ, এটা একটা রুব্রিক আমরা গত ক্লাসে আলোচনা করছি। তাইলে কী হবে, এরা মেমোরি অ্যাটেনশন কনসেন্ট্রেশন এই উইক, ইন্টেলিজেন্সি নাই এদের, মেমোরি অ্যাটেনশন, শুধু মেমোরি না অ্যাটেনশনের অভাব, কনসেন্ট্রেশন রুব্রিকের মধ্যে আছে, যান উপর দিকে উঠতে থাকেন, দেখেন কনসেন্ট্রেশনে কী কাজ করে রাখছে, কনসেন্ট্রেশনের মধ্যে ডালনেসের মধ্যে যান দেখবেন যে এরা বসে আছে মানুষ। কনসেন্ট্রেশনে দেখেন বিভিন্ন ধরনের ডিফিকাল্ট স্টাডি রিডিং, ওখানে বসে আছে। এখন যে বাচ্চাগুলো তো অটিস্টিক, এখন তো অটিস্টিক এটা আমাদের দেশের একটা কী হয়ে গেছে, এটা ফ্যাশন হয়ে গেছে, অটিস্টিক বাচ্চার কোনো অভাব নেই। প্রথমে প্রাইমারি লেভেলে যে সকল অটিস্টিক বাচ্চা এগ্রেসিভ না, কিন্তু এরা পিছিয়ে পড়ালো, অনেকটা ব্রাইট কার্ভের মতো আপনার কাছে মনে হবে না। ব্রাইট কার্ভকে যদি একবারে কোনো জায়গায় আপনি লাগিয়ে দিতে পারেন, আর সে যদি এটা মন থেকে দিল থেকে গ্রহণ করে, সে ওই জায়গায় কিন্তু এক্সপার্ট হয়ে যায়। ঠিক আছে, এ কিন্তু বেসিক্যালি আপনার মনে করেন যে একবারে ডাক। দেখেন কনসেন্ট্রেশনের মধ্যে কি দেখেছেন, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, তিনটা রুব্রিক আছে, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, অ্যাটেন্ডিং ক্যান নট ফিক্স, নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে নিজেকে অ্যাটেন্ড করতে পারে না, অ্যাটেনশন দিতে পারে না, টোটাল অ্যাটেনশন দিই, ডিফিকাল্ট স্টাডি এবং রিডিং। ওই যে আমি প্রথমে বলছি ইম্পসিবল মেন্টাল ওয়ার্ক, এই রুব্রিকের সাথে এই রুব্রিক রিলেট হয়ে গেছে। তাহলে কী দাঁড়ালো, তাদের কনসেন্ট্রেশন উইক থাকে চিলড্রেনের মধ্যে, এবং লেট ডেভেলপমেন্ট। আপনি দেখেন ডেভেলপমেন্টের মধ্যে দেখেন, এটাতে আপনার কী মনে হলো, একটা জায়গায় গিয়ে আপনি বুঝে পেলেন যে এই বাচ্চাগুলো যে তাদের মেন্টাল যে ডেভেলপমেন্টটা যেটা হওয়া দরকার, যে বয়সে যে এজে, সাধারণত আমরা কি দেখি 5, 6, 7 এই সবগুলো বয়সে এক একটা বয়সের এক একটা মাইলস্টোন বলে এটাকে।
এটাকে আমরা বলি মাইলস্টোন। এই মাইলস্টোনগুলো ইনস্টিংক্ট হতে থাকে, হ্যাঁ, জন্মগতভাবে ইনস্টিংক্টভাবে হতে থাকে নর্মাল বাচ্চাদের, কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয় না। কেন হয় না? ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যারেস্টেড, অর্থাৎ এই প্রতিটা জায়গায় তার মেন্টাল যে ডেভেলপমেন্টটা হওয়া দরকার ছিল, যার জন্য যে ডেভেলপমেন্টটা দিয়ে সে কনসেন্ট্রেশন হবে, স্টাডি করবে, রিডিং করবে, রাইটিং করবে, হ্যাঁ, কনসেন্ট্রেট করবে, এগুলো কোনোটাই তার মধ্যে ওইভাবে তৈরি হয় না। এই জন্য এরা পিছিয়ে পড়ে থাকে। কোন জায়গায় ছিলাম আমরা? এক্সাইটমেন্ট, নার্ভাস, ডেন্টেশন ডিউরিং, অর্থাৎ দাঁত উঠার সময় তাদের এক্সাইটমেন্ট, নার্ভাস হয়। দাঁত উঠাটা কি? ডেন্টিস্টের কাছে কখন যায়? যখন দাঁত যখন উঠে, এই জন্য ডেন্টেশন বলে। এই জিনিসটা আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে বুঝতে পারি না। একটা বাচ্চার যখন দাঁত উঠে তার মানে কী হলো? সে ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ আমি তখন এতদিন পর্যন্ত বাচ্চাকে নরম খাবার খাওয়ানো হতো, যে খাবারটা সে নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে কিছু করতে হতো না, তাকে মিলিয়ে খাওয়াই দেওয়া হতো, সে সেটা রিসিভ করতো, সেটা কনজিউম করতো। বাট যখন তার এই দাঁত ওঠার বয়স হয় তখন সে কী করে? এটার অর্থ হলো যে এখন তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে। আস্তে আস্তে সে তাকে কি শক্ত খাবার দেওয়া হয়, নিজের হাতে তাকে খাওয়ানোর সুযোগ দেয়, যেহেতু সে কামড়াই খেতে পারবে, টেস্ট বুঝতে পারবে। কিন্তু এরা কি করে? এক্সাইটমেন্ট, নার্ভাস হয় যখন তাদের এই দাঁত ওঠে। তার মানে হলো এরা ডিপেন্ডেন্ট হতে চায় না, এরা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় না, এরা সবসময় ডিপেন্ড হয়ে থাকতে চায়। এজন্য এদের মধ্যে যে আপনার ইন্টেলিজেন্সি তৈরি হওয়া দরকার ছিল, মেন্টাল গ্রোথ হওয়া দরকার ছিল, সেই গ্রোথটা হয় না বলে এরা অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকতে পছন্দ করে। কনফিউশন অফ মাইন্ড, ইনটক্সিকেন্ট অ্যাজ আফটার বিং। কী হয় এটা? একটা মনে হয় যেন এদের আচার আচরণে, এদের দিকে যখন আপনি একজন হিউম্যান বিইংয়ের নেচার সম্বন্ধে আপনার একটা গ্রোথ ধারণা তৈরি হচ্ছে। হিউম্যান বিইংকে দেখে আপনি চিনতে, হিউম্যান বিইংয়ের যে রেস, এটা আপনি বুঝতে পারেন। আপনি এরকম একটা বাচ্চাকে দেখে বলবেন যে আরে বাচ্চাটা তো সামথিং ইজ রং। বাচ্চার বাবা মা অনেক সময় অনেক জিনিস বুঝে না, আমরা অনেক সময় দেখে বুঝে ফেলতে পারি যে এর যেভাবে ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা তো হচ্ছে না। এর আচার আচরণ, কথাবার্তা, 10 বছরের বাচ্চা মনে হচ্ছে যে 3-4 বছরের বাচ্চাদের মতো আচরণ করতেছে, বা ওই ধরনের বাচ্চাদের সাথে সে খেলতেছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জায়গার থেকে আপনাকে বের করতে হবে মানুষটাকে, যে এই যে তার ইন্ডিপেন্ডেন্ট, নিজের উপর তার যে আস্থা, নিজের উপর নিজেকে তৈরি করা, এই জিনিসগুলো তার মধ্যে তৈরি হয়। একটা ক্যাওটিক নেচার তার মধ্যে রয়ে যায়, একটা ক্যাওটিক নেচার। প্লেইং ডিজার টু প্লে, খেলতে পছন্দ করে, তার মতো সে থাকতে পছন্দ করে। কিন্তু সব বয়সে তার মতো করে থাকা যায় না। তার বয়সের সাথে সাথে তার মাইলস্টোনগুলো চেঞ্জ আসবে এবং সে নিজেকে পরিবর্তন করবে, পরিস্থিতিকে তার ফেভারে আসবে এবং পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবে। এই জিনিসটা সে পারে না। এই জন্য তার মধ্যে নিয়ে চলে আসে অকওয়ার্ডনেস, রিডিং আনএবল টু রিড, ঠিক আছে, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, কিছুক্ষণ আগে আমি বলছি স্টাডি এবং রিডিং, চাইল্ডিশ বিহেভিয়ার, রিডিং আনএবল টু রিড। যে রিডিং মানে কি? এখানে শুধুমাত্র যে কোনো জিনিস রিড, আমরা বলি না রিডার, রাইটার, ওই কম্পিউটারের ক্ষেত্রে ইউজ হয়। তার মানে কি? একটা জিনিস স্টাডি করা। রিডিংয়ের আরেকটা শব্দ হলো যে এমনি একটা বই পাতা থেকে পড়ে যাওয়া, এটা রিডিং না। রিডিংয়ের শব্দের অর্থ হলো আন্ডারস্ট্যান্ডিং করে কোনো জিনিস পড়া, বোঝা। রিডিংয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, কনসেন্ট্রেশন থাকে, একটা মনোযোগ থাকে। একজনকে বললেন যে তুমি এই বইটা পড়ে দাও, এই পাতাটা পড়তে পড়ে গেল, শেষ। এখানে তার কোনো কনসেন্ট্রেশন নেই, আন্ডারস্ট্যান্ডিংও নাই। কিন্তু যেখানে সাধারণত রিডিং শব্দটা ইউজ করা হয়েছে, এখানে এর মধ্যে পুরো কনসেন্ট্রেশন, দিমাগ, মস্তিষ্ক লাগিয়ে মেন্টাল এক্সারশন করে কোনো জিনিস অ্যাচিভ করা, এটাকে বলে রিডিং, ঠিক আছে। তারপর রাইটিংটা কী হবে? রাইটিংটা হলো এমন একটা জায়গা যেখানে আপনি আপনার মস্তিষ্ক থেকে যা কিছু তৈরি হচ্ছে সেটাকে আপনি আপনার প্রিন্টেড মিডিয়াতে সেটা থেকে আপনি লিখতেছেন, প্রিন্টেড কাগজের মধ্যে আপনি প্রকাশ করতেছেন। এটাও একটা ইন্টেলিজেন্টের ব্যাপার, ঠিক আছে। এরপরে আমরা কোথায় আসলাম? স্পিকিং অ্যাভারশন টু। যেভাবে স্পিকিং মানে কি? আমরা কোথায় স্পিক করি সেভাবেই যে আমাকে একটা কোশ্চেন করলো, আমাকে একটা, যখন আমরা কিছুদিন আগে বলছিলাম যে এরা
এরা খেলতেছে, নাচতেছে, নিজের মতো থাকতেছে, ফান মজ মাস্তিতে। বাট যখন তাদেরকে কোনো কোশ্চেন করা হবে সেটার উত্তর দেয় না। কেন উত্তর দেয় না? আজকের এই আলোচনা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কেন দেয় না। তার যে ওই যে আইকিউ, সাথে সাথে যে আমাদের ব্রেনের এমন একটা ক্ষমতা যে আমরা সাথে সাথে কী করি, এটাকে রিসিভ করে আবার এটাকে কী করি, ডেলিভারিট করি, আমরা ডেলিভার করি। কিন্তু এর ক্ষেত্রে সে রিসিভ করতে পারে ঠিকই, কিন্তু ডেলিভার করতে পারে না। কেন পারে না? ওই যে তার মস্তিষ্কের যে ম্যাচিউরিটি, এটা তার ভিতরে তৈরি হয় নাই। তাহলে স্পিকিং অ্যাভারশনটা আছে, ডেভেলপমেন্ট স্লোলি আছে, মাইন্ড স্লো, এলিমেন্ট ফ্রম পানিশমেন্ট। যখন তাকে সামান্য কোনো শাস্তি দেওয়া হয় তার কোনো দোষ ত্রুটির জন্য, তখন তার মধ্যে নানান ধরনের অসুস্থতা শুরু হয়, অথবা জ্বর চলে আসলো, অথবা ডায়রিয়া শুরু হয়ে গেলো, অথবা এগুলো সিক হয়ে গেলো, যে এনি কাইন্ড অফ আপনার প্যাথোলজি আসতে পারে। তারপরে ক্লিঙ্গিং, তাদের মধ্যে একটা থাকে, ব্রেইন তাদের স্লো থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ফেয়ার ডিজিজ ইম্পেন্ডিং। আমরা কালকে আলোচনা করেছিলাম যে এদের মধ্যে একটা বিশাল একটা বড় হয়ে যায় যখন তারা একটা উপরে লেভেলে বয়স যখন হয়ে যায়, তখন কিন্তু এদের নিজে থেকে ম্যানেজ করে ফেলে। মনে করেন যে এখন স্টাডি নেই, লেখাপড়া শেষ, সব কাজকর্ম শেষ, এখন 40 বছর বয়সের লোক, 30 বছর 32 বছরের বয়সের লোক আর কী করবে? তার তো আর এই যে আলোচনাটা, এটা আমরা বুঝতে পারবো কখন? একটা স্কুল গোয়িং বাচ্চার কাছে। ও দেখা গেলো যে 8 পাস করার পর পড়া ছেড়েই দিল, তার কাছ থেকে আপনার এই তার তখন আর তার ব্রেনের ইউজ করার কোনো জায়গা নেই, তার ব্রেন ইউজ করার কোনো জায়গা নেই, তার প্রয়োজনও নেই। তার এখন ক্লাস 8 পর্যন্ত পড়েছে, কিন্তু এখন তার বয়স হচ্ছে 30 বছর। ওই বয়সের একটা লোক যদি আসে, তাকে একারি কাজ আপনি কীভাবে চিনবেন? তাকে তো আর এখন আপনি স্টুডেন্টে না, তার বাবা মা আসে বলবে যে পরীক্ষায় 3 বার করে ফেল করে, 2 সাবজেক্টে ফেল করে, বুঝতে পারে না। এরা একটা মানুষ যখন মনে করেন যে বুদ্ধি কম থাকে, তারপরে সে পরিবেশের সাথে থাকতে থাকতে একটা সময় নিজেকে অ্যাডাপ্ট করে নেয়, বুদ্ধিমান হয়ে যায়, মোটামুটি সে চালন, সে একটা মানুষ হয়ে যায়, হিসাব নিকাশ করতে পারে, কাজকর্ম করতে পারে। কিন্তু এদের যে প্রবলেমটা হয়ে যায়, ওই যে ব্রেনের একটা অংশ ঠিকভাবে সে কাজ করে না, তখন তারা কি করে, তাদের যদি ছোটোখাটো কোনো অসুখ হয়ে যায়, তখন তারা উদ্গ্রীব হয়ে যায়, তখন তারা প্রচণ্ডভাবে মনে করেন যে অ্যাংজাইটির মধ্যে চলে যায়, এবং অ্যাংজাইটিটা হাইপোকন্ড্রিয়াকাল কন্ডিশনে চলে যায়, ফেয়ার ডিজিজ ইম্পেন্ডিংয়ে চলে যায়, এবং তারা ছোটো জিনিসকে ফেয়ার এই ডিলেশন স্পুন কী জানি বলছিলাম, ডিলেশন স্পুন ওয়াটার লাইক এ লেক, অর্থাৎ 1 চামচ পানিকে তারা তখন মনে করে একক মেডিসিন, এবং তারা স্মল হোলকে বড় বিগ কাজম মানে ফ্রাইটফুল কাজম মনে করে। এই ধরনের কাজকর্ম এগ্রিকালচার বড়দের মধ্যে দেখা যাবে, তখন তারা ডিজিজটাকে ইম্পেন্ডিং। তখন এখনকার সময় হঠাৎ করে মনে হবে যেন আরে কী ব্যাপার, সব আমার তো মনে হয় এটা হয়ে গেছে, আর আমার মনে হয় বাঁচবো না, মানে আমার মনে হয় বড়ো কোনো রোগ হয়েছে। কিন্তু দেখে শুনে মনে হয় সর্দি হয়েছে, হাঁচি হয়েছে, এটা কী এমন বিষয়, সাধারণ ব্যাপার। এরা ছোটো জিনিসকে, এই ধরনের প্রচুর রুগী আমাদের মানে আমরা পাই, যে এরা ছোটো জিনিসকে অনেক বড় করে দেখে একটা অস্থির করে, নিজে অস্থির হয় এবং আশপাশের লোকদেরকে অস্থির বানায়। তার কারণটা হলো ফেয়ার ক্যান্সার। ক্যান্সার শব্দের অর্থ কিন্তু ফিজিক্যালে ওই সিএ টেস্ট করে বা অনকোলজিস্টের কাছে যে ক্যান্সার ডায়াগনোসিস করা কি ক্যান্সার বলে না, আমাদের রেপার্টরিতে ক্যান্সার বলে না। ক্যান্সার হলো এমন কোনো ডিজিজ যেটা ডিস্ট্রাকটিভ ডিজিজ, স্পয়েল ডিজিজ, লাইফ থ্রেটেনিং ডিজিজ এবং লাস্ট এন্ড ডেথ। অর্থাৎ পেশেন্টের মধ্যে এরকম একটা চিন্তা আসে যে এই রোগটা আমার ভয়ঙ্কর কোনো রোগ হয়ে গেছে, লাইক এ ক্যান্সার, আমার মনে হয় যেন আমি এই রোগে মারা যাব। এরকম একটা সিচুয়েশন যখন তার মধ্যে তৈরি হয়, আমাদের সাধারণ সমাজ ব্যবস্থা মেনে ক্যান্সার বলতে আমরা কী বুঝি, যে এটা ক্যান্সার যার হয়েছে তার মৃত্যু। একজন সাধারণ লেম্যান কিন্তু সে জানে না ক্যান্সারটা কী। ক্যান্সারও তো মানুষের ভালো হতে পারে, ভালো হচ্ছে, কিন্তু সে মনে করে ক্যান্সার মানে কি ভয়ঙ্কর কোনো রোগ, এটা শেষ করে দেবে। এই জন্য তার জীবনে যে কোনো হার্ট ডিজিজ হচ্ছে এটা একটা ক্যান্সার, এটা মনে আমাকে মেটাফরিক্যালি এটাকে ইউজ করতে হবে, লিঙ্ক আপ করে, তাহলে সহজে ব্যবহার করা যাবে। কোথায় ছিলাম আমরা? তাহলে ফেয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিংয়ের মধ্যে বললাম মাস্তি করে, যখন সে মাস্তির মধ্যে থাকে, ফানের মধ্যে থাকে, জোকের মধ্যে থাকে, সব কিছু চলছে, কিন্তু কোনো কারণে যদি তার মধ্যে কোনো ভয় চলে আসে, তখন সে ডিলিরিয়াস স্টেজে চলে যায়, অর্থাৎ ডিলিরিয়াম লেভেলে সে চলে যায়। ডিলিরিয়াম লেভেলে গিয়ে কী ধরনের ক্যারেক্টার তৈরি করে দেখেন, এই জাতীয় লোকগুলো যারা ভীত মানুষ, তারা তাড়াতাড়ি ডিলিরিয়াস লেভেলে নিজেদেরকে নিয়ে যায়। তখন ডিলিরিয়াস লেভেলে যায় সে নিজে
সব কিছু সে হারিয়ে ফেলে, তার মেন্টাল যে আইকিউ যেটা আছে এটা একদম একদম আপনার নর্মাল লেভেলে চলে যায়। যেমন রিকগনাইজ নো ওয়ান, সে কোনো দিন চেনা জিনিস তার কাছে রিকগনাইজ করতে পারে না। থ্রো ওয়াইন অ্যান্ড মিড, এবং সে তখন যারা তাকে হেল্প করতে আসে, ডাক্তার হতে পারে, তার কোনো শুভাকাঙ্ক্ষী হতে পারে, তাকে চিকিৎসা দিতেছে, তার সেবা দিতেছে, তাদেরকেও সে অস্বীকার করে, তাদের প্রতি তার একটা বিদ্বেষ ভাবছে। অর্থাৎ সে এই লেভেলে গেলে সে আর নিজের উপর কন্ট্রোল, নিজের অরিজিনাল জায়গা, নিজের যে অরিজিনাল যতটুকু সেন্স লেভেলে ছিল এখন সেন্সলেস মানে কি অজ্ঞান হয়ে যাওয়া এমনটা না, অর্থাৎ যে জিনিসগুলো নর্মাল কন্ডিশনে ছিল সেই জিনিসগুলোর থেকে সে সরে গেছে, একটা হার্টকে লেভেলে চলে গেছে। ওকে, প্রচুর ডিলিরিয়ামের রুব্রিক আছে, আমি সব রোগ নিয়ে আলোচনা করছি না। একটা সময় গিয়ে সে আস্তে আস্তে স্যাডনেস ট্রিপলস অ্যাবাউট, ছোটো ছোটো বিষয়ে সে কী করে দুঃখী হয়ে যায়, একটা স্যাড কন্ডিশন তার মধ্যে, কেন আমার এটা হলো, এত বড় রোগ হয়ে গেলো আমার। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যাবে না বা স্টুডেন্টদের ক্ষেত্রে পাওয়া যাবে না, এটা যখন পাবেন যখন বয়স হয়ে যাবে, তখন এই লেভেলের লোকদের মধ্যে দেখা যাবে যে স্যাডনেস ট্রিপলস অ্যাবাউট, ছোটো যেটাতে স্যাডনেস হওয়ার মতো খুব কম মেডিসিন, 9টা মেডিসিন, এটাতে অসুস্থ মানে এটাতে স্যাডনেস হওয়া, দুঃখী হওয়ার মতো কোনো বিষয় না, কিন্তু অ্যাগারিগাস কিন্তু এতে দুঃখী হয়ে যায়। অর্থাৎ যে কোনো জিনিসকে মেজার করা, মাপা ক্ষমতা তার মধ্যে কম, এর গুরুত্ব বোঝার ক্ষমতা কম, এর ভার বোঝার ক্ষমতা কম। অর্থাৎ যেটা 5 কেজি সেটাকে সে 2 কেজি মনে করতেছে, আবার যেটা 10 কেজি সেটাকে সে 20 কেজি মনে করতেছে। এই ধরনের ব্রেনের যে একটা নর্মাল যে সেন্স, এই সেন্সার থেকে সে নিজেকে হারিয়ে ফেলে। ঠিক আছে, ছোটো জিনিসকে বড় মনে করে, বড় জিনিসকে ছোটো মনে করে, এরকম ঘটনাও দেখা যায়। অনেক সময় দেখা যাবে যে অনেক বড় একটা সমস্যা হচ্ছে, ফ্রিগুলাস হয়ে বসে আছে, হঠাৎ করে একদিন দেখলো যে আরে এটা এত বড় সমস্যা, তাড়াতাড়ি ডাক্তার। আবার কখনো দেখলো যে ছোটো সমস্যা কেউ হয়তো বলছে বা কারো নজরে আসছে, অথবা দেখা গেলো যে আমরা বলছিলাম যে আমরা কি কথা এরকম একটা কেস বলছিলাম না, বলিনি মনে হয়, যে আজকে আলোচনা করবো সময় পেলে, যে একটা ছোট মুখের মধ্যে কালো একটা দাগ হয়েছে, এখানে ইয়াং লেডি হতে পারে অথবা জেন্ট হতে পারে। তো হঠাৎ করে কেউ একজন বলে আরে তোর মুখে তো কালো, তাই নাকি, আরে এই শুরু হয়ে গেলো তার সমস্যা। সেই আপনার এই যে যা বলতেছে ক্রিম লাগাচ্ছে কাজ হচ্ছে না, স্কিন স্পেশালের কাছে যাচ্ছে কাজ হচ্ছে না, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চলে আসছে, একটা এর কারণে সে নিজেকে এক জায়গায় গুটাই নিয়ে আসছে, কোনো অনুষ্ঠানে যায় না, কোথাও যায় না, সামনে বিয়ে করবে, যদি বরপক্ষ বা কনের পক্ষে যদি দেখে বলে যে এই তো দেখতে ভালো না, মুখের মধ্যে কালো স্পট, বিরাট একটা সমস্যা। এই ছোটো, অথচ এটা কোনো বিষয় না, একটা মানুষের জীবনের জন্য এটা কোনো বিষয় না। তো কোনো সমস্যা হয় তাহলে একটু মেকআপ করে গেলেই তো হয়ে যায়, পরেরটা পরে দেখা যাবে। এই যে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে এরা খুব ওরিড হয়ে যায়, এরা তারপর আস্তে আস্তে ছোটো অসুস্থতাকে অনেক বড় করে নিজেরা অসুস্থ হয়ে যায় আরও গভীর লেভেলে। তাইলে আমরা দেখবো যে মেমোরি উইক, মিস্টেক মেকিং, স্পিকিং, মিস্টেকের মধ্যে এখন অনেকগুলো রুব্রিক দেখবেন। আমি আপনাদের বলছি না যে একে আপনি প্রত্যেকটা রুব্রিক ইউজ করতে, এবং একটা রুব্রিকের সাথে একটা রুব্রিকের প্রচুর মিল আছে। তখন মিস্টেক মেকিং, স্পিকিং, ওয়ার্ড কথার মধ্যে মিস্টেক হয়ে যায়, রাইটিংয়ের মধ্যে মিস্টেক করে, স্পিকিংয়ে মিস্টেক করে, এক্সারেশন অ্যাগ্রাভেশন, যখন সে মেন্টাল কোনো এক্সারেশন করা শুরু করে, কোনো কিছু লেখালেখি করে, পড়ে, তখন দেখা তার ভুল হতে শুরু করে। যেখানে পড়ে ব্রেন খাটিয়ে সেটাকে সংশোধন করবে, উল্টা তার হয়ে যায়। যত বেশি ব্রেন কাজ লাগাবে তত বেশি তার ভুল হইতে থাকবে। এটা হলো এর উল্টো কাজ। লাফিং লাউডলি, তো লাফিং লাউডলি কারা করে? আপনি যদি দেখেন যে লাফিং লাউডলি এই শব্দ যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করেন একরকম, হাসে উচ্চস্বরে, শব্দ এটাই শেষ এখানে, কিন্তু এর পিছনে যদি যান যে একজন সবাইকে উচ্চস্বরে হাসতে পারে, হাসতে পারে না, হাফ 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 করে আনে, মানে এরা এটা জীবনটাকে একটা মৌজ মাস্তির মধ্যে থাকতে চায় এবং এটাকে ওইভাবে দেখতে চায়। এই জন্য তাদের ভিতর থেকে এই লাউড হাসির মাধ্যমে তাদের ক্যারেক্টারটাকে সহজে বোঝা যায়। এটা কিন্তু ইন জেনারেল মানুষ, ভদ্রলোক, এখন দেখা গেছে যে 30 বছর 35 বছর লোকও যদি এখন মনে করেন যে শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি শ্বশুরের সামনে এইভাবে যদি উচ্চস্বরে কেউ হাসে তাহলে অবস্থাটা কী হবে? এমন দেখা গেলো যে বসের সামনে এইভাবে উচ্চস্বরে হাসতেছে, মানে একটা জোকিং কথায় বললো বস, বা এমন এক সময় আমরা কী করি, সিনিয়রের সামনে হয়তো হাস্যকর কথা কেউ বলে ফেলছে বা সেই বলে ফেলছে, তার জন্য আমরা বুঝে সুঝে হাসার মাত্রাটা করি, কোথাও স্মাইল দিই, কখনও আমরা কি করি আস্তে হাসি, কখনো জোরে হাসি, এইসব নাই।
সে মনে করে যে ফান মাস্তির মধ্যে সে থেকে যাচ্ছে। ওকে, ছোট বিষয় নিয়ে তর্ক। এরা দেখেন যে এদের মধ্যে একটা জিনিস সবসময় দেখেন যে এরা এক সময় গিয়ে এরা খুব প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়, হঠাৎ করে রাগ হয়ে যায়, আউট অফ কন্ট্রোল। হয়তো একটা বোকা মানুষ, এ কিন্তু রাগ হলে এরা কন্ট্রোল করে এবং ডাইরেক্ট রেজ লেভেলে চলে যায়। মজার বিষয় হলো রাগের কোনো নাক্স সবচেয়ে রাগী মেডিসিন, নাক্স রাগ হলেও তাপে তাপে হয়, কিন্তু এ কিন্তু রাগের কোনো হিসাব টিকাস নাই। একবারে যদি কোনো কারণে তার একবার রাগ হয়, রেজ লেভেলে গিয়ে রাগটা চলে আসে। যেমন রেজ অল্টারনেটিভ রিলিজ এক্সাইটমেন্ট, ডাঙ্কারনেসনেস, ড্রাং লেভেলে, এবং রেজের সময় তার প্রচুর ফিজিক্যাল স্ট্রেংথ চলে আসে। হ্যাঁ, এরকম অবস্থা তার মধ্যে তৈরি হয়। তাই ছোট বিষয় নিয়ে সে সবসময় ফাইট করবে, তর্ক করবে, আর্গু করবে ছোটো ছোটো বিষয়, এবং রেজ লেভেলে চলে যাবে। হয়তো দেখা গেল তাকে এটা বলছে, কেন এটা করতে হবে, আমি এটা করতে পারবো না, এটা করা উচিত না, এইভাবে সে আর্গু করে। অর্থাৎ এটার মধ্যে কী দেখেন আপনি, প্রত্যেকটা একজন মানুষ যখন একটা আর্গু করে ছোটো বিষয় না, তখন তাকে মনে করতে এই লোকটা আসলে বোকা, এ আসলে এর বুদ্ধিমত্তা কম। যেখানে সে ম্যানেজ করার কথা সেখানে আর্গু করার কথা না, কিন্তু এই আর্গু করবে, তর্ক করবে, এটা নিয়ে লাস্ট মোমেন্টে বিশাল একটা রাগে সিচুয়েশন তৈরি করবে। তাহলে আমরা দেখেছি এর মধ্যে থ্রেটেনিং করার একটা টেন্ডেন্সি আছে। এটা হলো বোকা থ্রেটেনিং। তুমি যদি এটা না করো আমি এটা করে দেবো, আমি মেরে দেবো, আমি এই ধরনের ভয় দেখানোর প্রবণতা, কিন্তু আসলে সে পারে না, অথচ সে জলি পারসন। ঠিক আছে, ডিলিরিয়াম রেজ, ওই যে রুটিকটা আমি বলতেছিলাম, সেটা হলো ডিলিরিয়াম লেভেলে গিয়ে যখন আউট অফ কন্ট্রোল চলে যায়, তখন রেজ লেভেলে সে চলে যায়। ডিলিরিয়াম, থ্রোয়িং থিংস অ্যারাউন্ড। একজন বোকা মানুষ ছোটো ছোটো বিষয় নিয়ে তর্ক করে সে কী করে, একদম রাগের সর্বোচ্চ অ্যাঙ্গার লেভেলে থাকে না, রেজ লেভেলে সে চলে যায়। আবার তার মধ্যে মাঝে ডিসওবিডিয়েন্স একটা ব্যাপার স্যাপার থাকে। ডিসওবিডিয়েন্স কী থাকে, এটা বুদ্ধিমত্তা ডিসওবিডিয়েন্স না, এটা বোকা ডিসওবিডিয়েন্স। ইসেন্ট্রিক থাকে, অর্থাৎ এরা যা কিছু করে সেন্টার থেকে হাটকে করে। ইসেন্ট্রিক করতে হলো সেন্টার থেকে সরে যাওয়া, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা সেন্টার থাকে, তার পরিধিতে সে চলে। যখন কেউ পরিধির বাইরে গিয়ে চলে, আউট অফ পেরিফেরি, তখন তাকে ইসেন্ট্রিক বলি। মানে যেটা করে তো একেবারে অতিমাত্রায় করে ফেলে, যেটা করে তো রাগ করলে তো অতিমাত্রায় করে, আনন্দ করলে অতিমাত্রায় করে, কোনো কিছু সেই ব্রেন দিয়ে কাজে লাগাতে, ব্রেনকে কাজে লাগিয়ে রিয়েলাইজ করতে পারে না, ক্যালকুলেট করতে পারে না। কারণটা হলো যে এর তো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে না, এ তো ডাল, এ তো সব জিনিস ব্রেনের দিক থেকে গ্রহণ করতে পারে না, এটা মেন্টাল এক্সার্ট করতে পারে না, মেন্টাল এক্সার্শনে তার প্রবলেম শুরু হয়ে যায়। তাহলে মোটামুটি এলো আমাদের কথা। এখন আমরা কিছু রুব্রিক আমরা অ্যাংজাইটিতে দেখি, আরও আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। রুব্রিকগুলো আমি শেষ করে দিই, তারপর আমি বলছিলাম যে সব রুব্রিকগুলোই কাজের, এই জন্য রুব্রিকগুলোকে নিয়ে সাধারণত এত রুব্রিক নিয়ে আমি আলোচনা করি না, তো আজকে করতেছি। দেখেন অ্যাংজাইটির মধ্যে একটা রুব্রিক আছে, লজিক্যাল। অ্যাংজাইটির ভিতরে দেখে অল্টারনেটিভ, ফিউচার, হেলথ, ওন হেলথ ইজ হাইপোকন্ড্রিয়াক হল, এগুলো রুব্রিক তো আছে। যাও, ফেয়ার ক্যান্সার বলছে, ফেয়ার সামথিং, ফেয়ারের মধ্যে প্রচুর ফেয়ার। এরা যারা বোকা মানুষ এদের মধ্যে ভয় থাকে বেশি, একদিকে সাহসিকতা, একদিকে ভয়। অল্টারনেটিভ স্টেট থাকে খুব মারাত্মকভাবে। দেখেন কী থাকে ফেয়ারের মধ্যে, কী ফেয়ার ক্যান্সার, ফেয়ার ডার্ক, ফেয়ার ডিজিজ ইম্পেন্ডিং, ফেয়ার ডিস্টার্ব অল বিং, ফেয়ার এভিল অফ ফেয়ার, হ্যাঁ, ফেয়ার গোস্ট, ফেয়ার হ্যাপেন সামথিং উইল, ফেয়ার হ্যাপেন সামথিং উইল আনপ্লেজেন্ট সামথিং। এই ধরনের ভয়ঙ্কর তার মধ্যে আপনার ভয় চলে আসে। কেননা সে ছোট বিষয়গুলোকে, এটাকে সে শুধু ব্রেনের কাজ করতে পারে না, ভাবতে পারে না এই রোগটা, ডিজিজটা, কন্ডিশনটা, অবস্থাটা, এটা কতটুকু গুরুত্ব আছে, কতটুকু ভার আছে, কতটুকু এটা ক্ষতিকর, কতটুকু ভালো, এই জিনিসটা মাপতে পারে না বলে ছোট জিনিস তার সামনে আসলে সেটা দ্বারা সে প্রভাবিত হয়ে যায়, সম্ভব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে সে ভয় পেয়ে যায়, বড় ধরনের একটা ভয় সে পেয়ে যায়। তারপরে এগুলো তো আমি বলছি, এগুলো সেন্সিটিভ টু এভরিথিং, ল্যামেন্টিং পেইন, ছোটো ছোটো বিষয় তাকে বড় মনে হয়, ইরিটেবিলিটি, কোয়েশন আফটার প্ল্যানিং মেকিং, ইন্টেলিজেন্স, সেন্সিটিভ, কনফিউশন, আদার পার্সন, হার্ট, ডিউটি, সেন্সিটিভ। ওকে, এখন আমরা একটা কেস নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের সময় কাভার হবে। এটা পরিস্থিতি নিয়ে দেখি আমরা কতটুকু আলোচনা করছি নিয়ে।
যেটা হয়ে গেল একটা কেস আলোচনা করি। কেসটা আলোচনা করলে মোটামুটি আমরা কিছু থাকলেও সেটা পরে কালকে আবার আলোচনা করা যাবে বা আরেকদিন করা যাবে। কেসটা হলো ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম ওই কেসটাই, কিন্তু রুব্রিকগুলো তো সব বিস্তারিত আলোচনা করি না, সেটা আলোচনা করছি। সেটা হলো যে একজন পেশেন্টের হঠাৎ করে তার মুখে কালো স্পট দেখা গেল, আনমেরিড, হ্যাঁ, পার্সন আনমেরিড। তো যখন এইটা তার নজরে কখনোই আসে না, যখন একদিন তার বন্ধু বললে আরে তোর তো মুখে এখানে একটা স্পট, তাই নাকি? তা সে ভালো করে নজর দিয়ে দেখলো আসলে তো তাই। বিষয়টা ছোট, ওভারলুকিং, মানে যদি এটা নজরে আসতো তাহলে তার নজরে প্রথমে আসতো, কিন্তু নজরে এতদিন আসে নাই, অন্যের নজরে এসেছে, মানে এটা ওভারলুকিং করার মতো একটা অবস্থা। তো বাট যখন তাকে এটা বলা হলো তখন তার মনের মধ্যে এটা ভয় আসা শুরু করলো যে এটা বেড়ে যাবে, বেড়ে গেলে তার কী হবে, জীবন শেষ হয়ে যাবে, এটা বড় ভয়ঙ্কর কোনো রোগ হয়ে যাবে। ছোটো জিনিসকে সে বড় করা শুরু করলো এবং এটা তার বিয়ের জন্য একটা বিরাট বাধা, জবের জন্য বিরাট বাধা, এবং দেখতে খারাপ দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি সে ফিল করা শুরু করলো। এবং সে যখন ডাক্তারের সামনে আসলো তার ভিতরে একটা হেজিটেশন, অ্যাভয়েডিং লুকিং আছে। দেখেন অ্যাগারিকাসের মধ্যে সবচেয়ে, আপনি যখন একজন পেশেন্ট মানুষ আপনার সামনে বসবে, এই যে লুক, এই লুকটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি এগুলো ভয়ঙ্কর রুব্রিক, এগুলোর উপর আমরা অনেক সময় কমপ্লিটলি ডিপেন্ড করে একটা কেসকে দাঁড় করাতে পারি। দেখেন লুক অ্যাট দ্য অ্যাভয়েডিং দ্য লুক আদার পার্সন, এর মধ্যে দেখেন অ্যাগারিকাস আছে এবং আরও 4-5টা মেডিসিন আছে। স্পোকেন টু, সেটার মধ্যে অ্যাগারিকাস নেই। লুক ডাউন হোয়েন লুক অ্যাট, এর মধ্যে অ্যাগারিকাস এক। যখন তার দিকে তাকানো হয়, সে হয়তো দেখা গেলো যে আপনি কথা বলতেছেন, লিখতেছেন, বা আপনি কম্পিউটারে বলতে জিজ্ঞেস করতেছেন আর কম্পিউটারে টাইপ করতেছেন, যাই করতেছেন, যখন তার দিকে তাকাবেন, কোনো কোশ্চেন করবেন, সে নিচের দিকে মাথা নিচ করবে। এটা হলো একটা এর অর্থ কি, সে ফেস করতে পারে না কাউকে, বিপরীত পার্সন বা আগন্তুক অপরিচিত লোক, তাদের সামনে সে তার যে ফেস করার ক্ষমতা বা তাদের সাথে যে করসপন্ডিং করবে, কমিউনিকেট করবে, এই ধরনের অবস্থা তার মধ্যে নাই। সে একটা হেজিটেশন টেন্ডেন্সির মধ্যে। হেজিটেশন মানে কি, এটা জিগজ্যাগ বলে। জিগজ্যাগ শব্দের অর্থ হলো এটা গ্যাপ। আপনি একটা কোশ্চেন বললেন, কি নাম, নাম নাম নাম, এগুলো তো মানে আপনার চিন্তা করে উত্তর দেওয়ার বিষয় না। সাধারণ বাচ্চা বা সাধারণ লোক লিখবে বলা, আপনি নাম বলছেন তার আগে তো উত্তর দিয়ে দিল, পরেরটা পর্যন্ত সে ওয়েট করে না। কিন্তু এরা ডাল, অকওয়ার্ড, টিমিডিটি, হেজিটেশন, অ্যাভয়েডিং লুকিং, এই সবগুলো তার মধ্যে আমরা চেম্বারে আমরা দেখতে পারবো। এরপরে দেখলাম যে সে যখন তার সমস্যা বলে, সিরিয়াসলি বলে, নো স্মাইল ইন ফেস, লুক ভেরি কনসার্ন অ্যাবাউট হিজ কমপ্লেইন, এবং টকিং ইজ ভেরি সিরিয়াস, অ্যাংসাস টোন, এমব্রেসমেন্ট, এটা ওয়ান কাইন্ড অফ এমব্রেসমেন্ট। দেখেন এখানে সবচেয়ে বড় কথা হলো যে কোনো সমস্যা নিয়ে যখন কেউ আপনার কাছে, আমরা সিভিয়ার ক্ষেত্রে এমব্রেসমেন্ট বলছিলাম, যে একজন ব্যক্তি যখন অন্যের কাছে তার ত্রুটি বলে, সেখানের মধ্যে সে কি করে, বলতে গেলে অনেক সময় আনইজি ফিল করে বা একটা স্মাইল দেয়। যখন কোনো ত্রুটি বলার সময় স্মাইল দেয়, তার মানে হলো সে এখানে এমব্রেস ফিল করতেছে। আমার বিয়ের সময় সামান্য বিষয় নিয়ে আমার পরিবারের মধ্যে, মানে তার বিয়ের মানে এঙ্গেজমেন্ট হলো এবং সে যাকে পছন্দ করে, দুই পরিবার মিলে সেটা একটা সেটেলমেন্টে যাওয়ার পরে কোনো কারণে তার এক আত্মীয়, মানে তার সিনিয়র চাচা, হ্যাঁ, চাচা গেছে, বাবা গেছে, চাচা হলো পরিবারের মানে একটা বড় মুরব্বী মানুষ। তো ওইখানে গিয়ে কোনো একটা বিষয়ে তাদের সাথে তাদের কথা কাটাকাটি হয়েছে। এরপরে পরিবারের তার চাচা যেহেতু নিষেধ করছে যে না আমরা এদের সাথে আত্মীয়তা করবো না, তখন দেখা গেলো যে পরিবারের লোকরা ইচ্ছা থাকুক আর ইচ্ছা থাকুক, তারা হা করতে পারছে না। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যেহেতু সে পছন্দ করে, সে এখানে অনড় যে না আমি এখানে বিয়ে করব, আমি অন্য কিছু মানি না। এখন এক ধরনের দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ তার চাচার পক্ষে চলে গেলো, আরেকটা গ্রুপ যেহেতু তার যাদের মানে আপন ব্লাড, তারা হয়তো তাকে চাচ্ছে যে সে তার মতো বিয়েটা করে। এখানে হলো তার অবস্টিনেট নেচার। অ্যাগারিকাসের
মধ্যে এক ধরনের অবস্ট্রিন ইন্টেলিজেন্স থাকে এবং অডাসিটি থাকে। অডাসিটির ওখানে আমরা দেখছিলাম একরকম, এখানে আরেক রকম। সে পরিবারের বিরুদ্ধে গিয়ে দুঃসাহসিকতার একটা পরিচয় দেয়। হয়তো দেখা গেলো যে হয়তো তার বাবাই তো বললো যে না, আমি এই ছেলেকে এখানে বিয়ে দেবো না, কেন এরা মানুষ হিসেবে অতটা ভালো না, এদের বংশ পরিচয় আমার বংশ পরিচয়ের সাথে মিল নেই। এখন ছেলে বলতেছে যে না, বাবার বিরুদ্ধে বলতে আমি এখানে বিয়ে করি। মুশকিল পড়ে গেছে না বাবা। এখন বাবা হয়তো কিছুই বললো না, কিন্তু পরিবারের লোকরা দুইভাবে বিভক্ত হয়ে গেল। এখানে সে মনে করতেছে এখানে আমি করবো। কারণ বাবার হাল ছেড়ে দিয়ে যা, তুই তোর মতো কর, তোর যা ইচ্ছা। হঠাৎ একদিন তার বন্ধু বলে, তোর মুখে তো কালো স্পট। তখন তাকে বলে তুই এই ক্রিমটা ব্যবহার কর। এরপর থেকে তার সমস্যা শুরু হয়, একের পর এক ক্রিম চেঞ্জ করতে থাকে এবং এটা নিয়ে তার মধ্যে একটা অ্যাংজাইটি, ওরিডনেস শুরু হয়। সে মনে করে তার ফেসের যে সৌন্দর্য এটা চলে যাচ্ছে এবং কালো স্পট নিয়ে তার মধ্যে একটা ভয় আতঙ্ক শুরু হয়ে যায়। অনেক রুব্রিক আমরা অ্যাংজাইটির মধ্যে আপনাদেরকে এর আগে বলে আসছি। সে চিন্তা করে যে এখন আমার বিয়ে হলো না, সামনে এঙ্গেজমেন্ট, এরপরে বিয়ে, তার আগে যদি আমার কালো স্পট আর এটা যদি মানুষের কাছে দেখাদেখি হয় বা আমার হবু ওয়াইফ যদি দেখে, তাহলে তো আমার প্রেস্টিজ থাকবে না, বা আমি এটা বিরাট একটা সমস্যা হয়ে যাবে, আমার মুখ দেখাবো কি। এই জন্য সে বিভিন্ন স্পেশালিস্ট দেখায়, কোনো কাজ হয় না। তখন সে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ফেয়ার অ্যাংজাইটি নিয়ে আসে। এইখানে সবচেয়ে বড় একটা রুব্রিক অ্যাগারিকাসের মধ্যে যেটা আমরা দেখি, এই রুব্রিকটা অনেক কাজের রুব্রিক। এখানে এখন এই রুব্রিকটা যদি আমরা না জানি তাহলে ইউজ করতে পারবো না। সেটা হলো যে একক অ্যাগারিকাস। ইন্টারেস্টিং রুব্রিক, অ্যাংজাইটি ওয়েকিং অন অ্যাগ্রাভেশন, একবারে একক রুব্রিক। এই রুব্রিকটা খুবই গুরুত্ব বহন করে এবং পুরো অ্যাগারিকাসের একটা বিরাট একটা পিকচার এই রুব্রিকের মধ্যে লুকায়িত আছে। অনেক বেশি বকবক করে ফেলতেছে, পানি খাওয়া দরকার।